আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ পডকাস্টে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম লুৎফুজ্জামান বাবর, যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ডও ছিলেন। একসময় তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। বাংলাদেশে হেয়ার জেল ব্যবহার করে চুল খাড়া করার স্টাইলটা তিনি জনপ্রিয় করেছিলেন। বিভিন্ন সময় উদ্ভট ইংলিশে কথা বলেও আলোচনায় থাকতেন তিনি। এর মধ্যে জনপ্রিয় একটি ডায়লগ হচ্ছে, উই আর লুকিং ফর শত্রু। আজকে আমরা তার জীবনী সম্পর্কে জানবো। যে ব্যক্তিটিকে আপনারা নরমাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন, এই ব্যক্তিটির নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। এই ব্যক্তিটি ছিলেন বিএনপি দলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একসময় তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ডও ছিলেন তিনি। একসময় বাঘে মহিষে তার ভয়ে এক ঘাটে জল খেত। এখন তিনি 2টি মামলার ফাঁসির আসামি। কন্ডেম সেলে নিঃসঙ্গভাবে জীবনযাপন করছেন তিনি। তাকে রিমান্ডে নিয়ে টর্চার করে 21 আগস্টের গ্রেনেড হামলায় পুলিশ তাকে তারেক জিয়ার নাম জড়াতে বলেছিলেন, কিন্তু তিনি একবারও তারেক জিয়ার নাম বলেননি। একসময় তিনি অনেক স্টাইলিশ ছিলেন, বিশেষ করে চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার যে স্টাইলটা তিনি বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন। শুধু তাই নয়, উদ্ভট ইংরেজি বলাতেও বেশ আলোচনার মুখে পড়েছিলেন তিনি। এই উদ্ভট ইংরেজি বলার মধ্যে একটি হচ্ছে উই আর লুকিং ফর শত্রু। সে সময় তিনি অনেক সমালোচিত হয়েছিলেন। তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করেন, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন মিডিয়ার উপর কখনোই হস্তক্ষেপ করেনি। টিভি মিডিয়া কিংবা পত্রিকাতে কথা বলার স্বাধীনতা ছিল। 2018 সালে যখন তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, তখন ওই দিনটি ছিল তার জন্মদিন। কারাগার থেকেও দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। 1958 সালে 10 অক্টোবর নেত্রকোনা জেলার মধুর উপজেলায় লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন। ঢাকার মগবাজার এলাকায় তার শৈশব কাটে। তার পিতার নাম এ.কে. লুৎফর রহমান। তার পিতা পেশায় ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং মা জুবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। তিনি ছোটবেলা থেকেই একটু গেদা টাইপের ছিলেন বলে শোনা যায়, যার ফলে তিনি নাকি এইচএসসি পাস করতে পারেননি। আবার অনেকজনই বলেন তিনি নাকি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। ওই সময় তিনি নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ গঠিত করেছিলেন। কথিত আছে 1980 দশকে লুৎফুজ্জামান বাবর ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন তিনি, কিন্তু তার কাছের লোকজন এটাকে কখনোই বিশ্বাস করেনি। 1980 সালে প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের সময় তিনি ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতে বলে দাবি উঠেছিল। এরকমটা শোনা গেলেও তার ঘনিষ্ঠরা দাবি করে বিমানবন্দর কেন্দ্রিক কোনো ব্যবসার সাথে জড়িত ছিলেন না তিনি। 1991 সালে 5ম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। তাহমিনা জামান শ্রাবণীকে 1992 সালে তিনি বিবাহ করেন। বর্তমানে বাবরের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী প্রার্থী হিসেবে নেত্রকোনার 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ধীরে ধীরে তারেক জিয়ার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এর ফলে খুব কম বয়সে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি। এতে করে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে যান তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল অনেক। স্মরণে বরণে তিনি ছিলেন অন্যের থেকে আলাদা। এমনকি র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম জড়িয়ে আছে। একই সঙ্গে অনেকে ধারণা করেন র্যাবকে দিয়ে বিচার বহিত ক্রসফায়ারের জনকও তিনি। যাই হোক, দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছেন লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের নামে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের 7 সিস্টার্স নামক 7টি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করা। শুধু তাই নয়, পাকিস্তান ও চীন মিলে ভারতকে কতটুকু পারেনি, নিশ্চয় তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। একসময় জাতীয়তাবাদী দলের প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে রয়েছেন। 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে সর্বশেষ দেখতে পাওয়া গিয়েছিল। বর্তমানে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এবং কারাগার থেকে তিনি ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির সময় পার করছেন। 2 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের শপথে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের অস্থিতিশীল চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে ভারত সহ মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্সে।
ইউনূসের এই বক্তব্যের পর লুৎফুজ্জামান বাবরকে নিয়ে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করতে শুরু করেন। ডক্টর ইউনূস যে সেভেন সিস্টার্সের কথা বলেন সেটা আসলে কি, কেনই বা বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তা প্রভাব ফেলবে। ভারতের আসাম, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর ও মেঘালয় এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে। অনেকেই মনে করেন ভারত সরকারের কাছে লুৎফুজ্জামান বাবর হচ্ছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর ভারতকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন সেভেন সিস্টার্সের মাধ্যমে। 2004 সালে তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ ও রকেট লঞ্চার নিয়ে ভারত পাঠাতে চেয়েছিলেন। তখন ভারত নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশে নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, সিকিম ও মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি, এবং তিনি 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন সেখানকার আন্দোলনকারীদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তিনি এটা করতে পারেননি। তবে সেই সময় যদি এই অস্ত্রগুলো লুৎফুজ্জামান বাবর সরবরাহ করতে পারত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন ভয়াবহ হয়ে উঠত তা ভাবলেই গা শিউরে ওঠে। যখন বাংলাদেশের কেউ এই সাহস দেখায়নি, তখন লুৎফুজ্জামান বাবর ছিলেন এমন একজন মানুষ যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন। অনেকে হয়তো ভুলে গেছেন সেই 10 ট্রাক মামলার বিষয়ে। অনেকেই মনে করেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে ঢুকত, তাহলে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষতই থাকতো না। তখন ভারত নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। এর ফলে হয়তো আমাদের দেশ 15 বছর ধরে দুঃশাসন সহ্য করতে হতো না। এবং তার বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রু, যেটা আজও অনেকেই ভুলতে পারেনি। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জজ বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি ক্ষমতা প্রবল হয়ে ওঠেন, তার মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। খালেদা জিয়ার রাজত্বের সময় প্রবল অস্বস্তি তৈরি হয়েছিল এই 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি, এবং এই 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূল কারণ হিসেবে নিরাপত্তার সমস্যাকে ধরা যায়। ভারত তার 7টি রাজ্য নিয়ে বেশ চিন্তিত ছিলেন। ভারতের অভিযোগ ছিল বিএনপি সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে, এবং এর মধ্যেই 10 ট্রাক অস্ত্রসহ ধরা পড়েন তিনি। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।